আসসালামু আলাইকুম। হালকেনস্টাইনের আরও একটা গাইডলাইন পডকাস্টে সবাইকে স্বাগতম। আজকের গেস্ট আমার ভাই, ও এবার ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইছে। সো যারা মেডিকেলে আমরা পড়তে চাই, মেডিকেল টার্গেট আছে, তাদের জন্য মোটামুটি একটা সেশন হবে। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তো আসলে যতটুকু না ক্লাস লাগে, যতটুকু না পরীক্ষা লাগে, তার চেয়ে বেশি জানা লাগে কোন বই পড়বো, কোন বই থেকে মুখস্থ করবো, রাইট? হ্যাঁ, তো ওই মুখস্থ করাটা আমরা কোথা থেকে মুখস্থ করবো সেটা নিয়ে কাইন্ড অফ একটা আমাদের ওপেন এন্ডেড ডিসকাশন হবে আর কি। তো আরাফাত, একটু সিরিয়ালি বল যে তুই মেডিকেলের জন্য আসলে কি কি টাইপের বই পড়ছিলি। এখানে তুই যদি লিখে দিছিস দেখতে পারি। হ্যাঁ, দেখে দেখে বল, সিরিয়ালি বল। আমি শিখাই দিইনি, হ্যাঁ আমি শিখাই দিইনি। পড়া লেখা তো বুঝতে পারতেছি। আচ্ছা, লেখা বুঝতে হবে না, তুই বল বল। তার মানে দেখছো আমি শিখাই দিইনি। প্রথম কথা হলো যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মেইন বই পড়তে হবে। স্যাররা কখনোই গাইড বই নিয়ে বসে না, স্যারদের গাইড বই নিয়ে বসতেও দেওয়া হয় না আই গেস। তো প্রথম কথা হলো মেইন বই পড়তে হবে। এখন মেইন বই হিসেবে আমি হলো গাজী আজমল স্যারের হলো সেকেন্ড পেপার, আবুল হাসান স্যারের বই ফার্স্ট পেপার, এটা একদম মেইন বই। আর সাব বই হিসেবে আমি রাখছিলাম আলিম স্যারেরই দুইটা পেপার, কারণ আলিম স্যারের দুইটা পেপার বলতে গেলে বেশ ভালো অ্যান্ড অনেক এক্সট্রা ইনফরমেশনও আছে। এখন এক্ষেত্রে আমি একটা স্ট্র্যাটেজি ইউজ করছিলাম, এটা অন্যরা কেউ স্ট্র্যাটেজি ইউজ করুক বা না করুক আমার জানা নেই, বাট এটা আমার কাছে মনে হচ্ছে যেটা আমি নিজের স্ট্র্যাটেজি বানানো। আমি করছিলাম কি যে একটা অধ্যায় খুব ভালো মতন আগে যেই মানে আমার যে মেইন বই আজমল স্যার আর হাসান স্যার, এই দুইটা বই পড়লাম। মানে যে আমি গাজী আজমল স্যারের রক্ত অধ্যায়টা খুব ভালোভাবে পড়লাম, আজমল স্যারের বই পড়লাম, গাইড পড়লাম, মানে ধরো এমসিকিউ প্র্যাকটিস করলাম। করার পরে আমি এবার আলিম স্যারের বইটা নিয়ে বসলাম। আলিম স্যারের বইটা নিয়ে আমি দেখলাম যে যেগুলো হলো যে এক্সট্রা লাইনগুলো আমি প্রথমে থ্রুলি রিডিং দিতে দিতে যাবো, যেই লাইনগুলো বা যেই এরিয়াটা আমার ইম্পর্টেন্ট মনে হবে আর যেটা আজমল স্যারের বইয়ে নাই সেটাও আমি দাগায় রাখছিলাম। হ্যাঁ, এটাই করতে বলা হয়। কারণটা হলো কি, অনেক আজমল স্যার আর আলিম স্যারের বইয়ের মধ্যে না অনেক তত ওভারল্যাপিং। তুমি একটা জিনিস আজমল স্যারের বইয়ে পড়লা, তারপরে তুমি আবার আলিম স্যারের বইয়ে আবার একবার পড়ে, এটা টাইম লস। তো আমি এটা করলাম কি যে যেটুকু এক্সট্রা ইনফরমেশন আছে ওগুলো আমি আলাদাভাবে দাগায় রাখলাম, আর যেটুকু এক্সট্রা মনে হয় যে না এখান থেকে প্রশ্ন আসতে পারে সেটা দাগায় রাখলাম। এই জন্য এমন হয়েছিল কি যে শেষের দিকে আসে যখন আমি আজমল স্যারের বই পড়লাম, আলিম স্যারের একটা অধ্যায় আমাকে রিডিং দিতে বা একটা অধ্যায় পড়তে আমার সর্বোচ্চ 15 মিনিট থেকে 10 মিনিট নরমালি 10% ইনফরমেশন এক্সট্রা। হ্যাঁ, 10% ইনফরমেশন, জাস্ট 10। প্রথমে এই জন্য বলা হয় যে একটা চ্যাপ্টার পড়ার সাথে সাথেই অপর সাব রাইটারের ইনফরমেশনগুলো পড়ে ফেলা, আর ওটা ওভাবে দাগায় রাখা। তোমাকে সব ইম্পর্টেন্ট লাইন দাগানোর দরকার নেই, যেটা স্যারের বইয়ে নাই, এক্সট্রা মেইন বইয়ে নাই সেটা দাগায় রাখবা, তাহলে রিভাইজ দেওয়া অনেক সোজা। রিভাইজ দেওয়া সোজা। এখানে আমি একটা জিনিস অ্যাড করে দেখো, অনেক প্ল্যাটফর্ম, অনেক ভাইয়া, আজিবুর স্যার, নূরে পারভিন খানম ম্যাম, মেঘনাথ সাহা স্যার, গাজী আজমল স্যার উদ্ভিদ বিজ্ঞান, বাজারে এরকম 16-17টা রাইটার কিন্তু এক্সিস্ট করে, ঠিক আছে? এখন ইট ইজ হিউম্যানলি ইম্পসিবল টু মেমোরাইজ অল দিস বুকস। হ্যাঁ, এবং যত বেশি বই পড়বা তত ম্যাসিভ কনফিউশন হবে। যেমন আমি যে কথাটা বলি মূত্রনালীর দৈর্ঘ্য, এখন 4টা রাইটারে 4টা দৈর্ঘ্য দেওয়া আছে, তুমি পরীক্ষার হলে এখন কোন দৈর্ঘ্যটা দাগাবা এটা তোমার মাথার মধ্যে থাকবে না। তুমি হয়তো বা চিন্তা করছো একটা চ্যাপ্টারে 4টা রাইটার ইনফরমেশন মনে রাখবো, বাট একটা চ্যাপ্টারে পরীক্ষা হবে না, পরীক্ষা হবে 55টা। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, জিকে, 5টা সাবজেক্টের পরীক্ষা হবে, ঠিক আছে? তো এত ইনফরমেশন আসলে বাবা মনে থাকবে না। তো এই জন্য সাজেশন হলো সর্বোচ্চ 2টা রাইটার পড়া। তুই দেখ, তুই আলিম থেকে কয়টা কোশ্চেন পাইছিলি পরীক্ষায়? আলিম থেকে কোশ্চেন কমন পাওয়া না পাওয়া ফ্যাক্ট না। আমি যদি খালি হাসান স্যার আজমল স্যারও পড়ে যাইতাম, আমি কিন্তু 22টা বা 25টা যদি খুব ভালো প্রিপারেশন বা আমি বায়োলজি করতো, এমনিতেও 22টা থেকে 25টা পাওয়া, মানে 22-25টা তো কমন কোশ্চেন। মানে হার্টের কয়টা পার্ট আছে, লিভারের কয়টা পার্ট আছে, এগুলো তো দুই রাইটারই সেম থাকবে। বাট যতদূর আমি জানি তোর মনে একটা কোশ্চেন পড়ার কিছু সব পড়ে তুই একটা কোশ্চেনের মতো রাইট করতে পারছিস। মানে বই পড়ে হ্যাঁ, যে এত এক্সট্রা রাইটার ইনফরমেশন থেকে ওর মাথায়, এমন না যে এক্সট্রা রাইটার থেকে কোশ্চেন আসে নাই, ওর মাথায় ইনফরমেশন ধরেছিল মাত্র একটা কোশ্চেনের। তো এটা তোমাকে বুঝতে হবে যে ইনফরমেশন ব্রেনে ধরে রাখার একটা ক্যাপাবিলিটি আছে। আচ্ছা, বায়োলজি গেল, এবার ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে প্রথম কথা হলো দেখো, মূল বই পড়তে হবে। প্রতিবার অনুশীলনী থেকে আসে, এর আগেও আসছিল, আমার বেলায়ও আসছে, সামনের বেলা আসবে, কিন্তু প্রতি ক্ষেত্রেই দেখবা যে একটা করে মানে ব্যতিক্রম পার্ট তো থাকে। যেমন আমার ভাইয়ার বেলা 18 সালে কোনো একটা সিঙ্গেল কোশ্চেন অনুশীলনী থেকে দেয়, এন্ড ওবার কিন্তু কাটমার্ক মানে 58 ছিল। কাটমার্ক কিন্তু অনেক নামে গেছিল, এন্ড মানে কোশ্চেন কিন্তু বেশ হার্ড ছিল, কোনো অনুশীলনী থেকে ছিল না। তা আমার কাছে স্ট্র্যাটেজি ছিল যে আমাকে যেখান থেকে কোশ্চেনগুলো আমাকে পারতে হবে। তো আমার মেইন বই হলো শুরু থেকেই ভালো মতন পড়া ছিল। মেইন বই আমি পড়ছি, অনেক ভালোভাবে পড়ছি, বাট মেইনলি ইম্পর্টেন্স দিছি অনুশীলনী থেকে। এখন দেখো, অনুশীলনী থেকে আসে, আমার বেলা নাও আসতে পারতো,
এবার রাইটারের নাম বল, কেন ফিজিক্স আর কেমিস্ট্রি রাইটারের নাম বলে দে। ফিজিক্স অবশ্যই ইসাক স্যার, হ্যাঁ, আর কেমিস্ট্রি তুমি বুয়েটের ভাইয়া বলো, মেডিকেলের ভাইয়া বলো, সবাই একটা রাইটারের নাম বলবে, সেটা হলো হাজারি স্যার। তুমি আমার ভাইয়াকে জিজ্ঞেস করো, হ্যাঁ সবাই হাজারি নাক স্যার। হ্যাঁ, এখন কন্টিনিউ উইথ অনুশীলনের প্রশ্ন। তো অনুশীলনের প্রশ্ন করার ক্ষেত্রে তোমার আগে মেইন বই পড়তে হবে, তারপর তুমি ভিতরে মেইন বোর্ড যখন পড়া হয়ে গেলো, তারপর তুমি অনুশীলনের প্রশ্ন সলভ করবা। এখন বাজারে যেগুলো বা কোচিংয়ে যেগুলো অনুশীলনের প্রশ্ন ব্যাংক দেয়, এগুলো দেখার দরকার নেই, কারণ এরা অনেকটা ফিল্টার করে দেয়। আবার কিছু অপ্রচলিত বই আছে বাজারে যেগুলো খুব একটা প্রচলিত না, সেগুলো এমসিকিউ থাকে, এগুলো মনে রাখার দরকার নেই, কারণ তোমাকে যে পড়াটা আছে ওটাকে সহজ করে আনতে হবে, ছোট করে আনতে হবে। খুব বেশি পড়ে খুব একটা লাভ হয় না। এখন এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই ওর এগেনস্টে যায় আর কি, যে অনুশীলনের প্রশ্ন পড়ার জন্য যে আমাকে 7-8টা বই কিনতে হবে, জীবনও না, হিউম্যানলি ইম্পসিবল। ওটা তো তুমি যেটা করবা সিম্পলি আমাদের বই আছে, অনেক বই আছে যেগুলাতে এই সবগুলো অনুশীলনের প্রশ্ন দিয়ে দেওয়া থাকে। এখন ফিল্টার্ড কোথায় জানি না, আমরা আমাদের বইতে ম্যানুয়ালি সবগুলো নিয়ে টাইপ করি। প্লাস কেন বিভিন্ন কোচিংয়ের শিট টিট দেয় না, শিট টিট অনুশীলনের প্রশ্নের উপর দেয় না, শিটগুলো দেয়, বাট হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই অনুশীলনের প্রশ্ন ব্যাংকটা, অনুশীলনের প্রশ্ন ব্যাংকটাতে যদিও একটু ফিল্টার থাকে, আমি বলি ওটা তো সবার জন্য না, তুই যত ডেপথে যাওয়ার পর যতটা বুঝে তো সবাই পড়তে পারবে। হ্যাঁ তা ঠিক, বাট জেনারেলাইজ সাজেশন হলো অনুশীলনের প্রশ্ন ইম্পর্টেন্ট। অনুশীলনের প্রশ্ন কোনো একটা কালেকশন থেকে পড়াটাই বেটার, একাধিক রাইটার কিনে সেটার পিছন থেকে পড়াটা সাজেস্টেড না। 8টা রাইটার তুমি দেখতে পারবা না। আচ্ছা ঠিক আছে, মেইন বই গেল, সাব বইয়ের কথা হইলো, এখন সহায়ক বইয়ের কথা আসি বা গাইড বইয়ের কথা আসি। এটার ক্ষেত্রে তোর স্ট্র্যাটেজি কি ছিল? সহায়ক বই বা গাইড বইয়ের ক্ষেত্রে আমি না, আসলে সত্যি কথা একদম ট্রুলি স্পিকিং, আমি না সহায়ক বই বা গাইড বই জাস্ট কি, আমার ভাইয়ের হলো আলাদা, বললাম না আমার বাসায় হলো একটা আলাদা আলমারি আছে যেখানে শুধু কিউএনএ পাবলিকেশন, মানে ভাইয়ার পাবলিকেশন সব বই আছে। আমার ওখান থেকে যেটা ভালো লাগতো আমি তুলে নিতাম। তো আমার কাছে যে কিউএনএ মেডিকেল অ্যানালিসিসে যেটা ছিল ওটা সাদা কালো বইটা ছিল, রিসেন্ট পার্টটাও ছিল, তা আমি ওটা উল্টায় দেখতাম, কারণ এই যে নতুন কভার করছি তো ওর কাছে 19 সালের ভার্সনটা ছিল। হ্যাঁ, তো দিনাজপুরের নতুন বই নিয়ে যাওয়া হয়নি, তো বইয়ের মেইন প্যারামিটার সেম ছিল। এটা নিয়ে বলতেছি না যে পুরান বই পড়, বাট জাস্ট বোঝানো হচ্ছে যে আলটিমেটলি প্রসেসটা, হ্যাঁ বইটা প্রসেস। হ্যাঁ, তো আমি ওটা দেখতাম কি, যে আমি মেইন বই পড়া হইলো, তারপর আমি এখানে যে অন্যান্য রাইটের যে ছকগুলো আছে, প্রতিবার কিন্তু ছক, উদাহরণ আর বৈশিষ্ট্য থেকে আসে, অ্যান্ড যেগুলো হলো প্যারা করে দেওয়া থাকে সেগুলো থেকে প্রতিবার কিন্তু বায়োলজিতে প্রশ্ন হয়। স্যাররা ভিতরের লাইন থেকে একদম পুরোপুরি প্রশ্ন করে না, এটা হয় বাট এটা খুব কম, বাট মেইনলি ছক, বৈশিষ্ট্য আর উদাহরণ। আর মেডিকেল অ্যানালাইসিস বইটাতে যে অন্যান্য রাইটারের ছকগুলো ছিল বা সব ছক একটা জিনিস মনে রাখবা, তোমাকে যখন একটা জিনিস কেউ একসাথে করে দিবে সেটা কিন্তু বেশি সোজা হয়ে যায়। তো এখানে ছিল কি, বৈশিষ্ট্য বলো বা ছকগুলো বলো বা উদাহরণগুলো বলো, সেগুলো না একসাথে সুন্দর করে দেওয়া আছে। তো মেইন বই তো ফার্স্ট বই, তারপরও যদি তুমি, আমি যখন দেখতাম তো এটা দেখে আমার কাছে সোজা মনে হইতো। আর এমনি এমসিইউ প্র্যাকটিস করার জন্য আমার কাছে তো কোশ্চেনের অভাব ছিল না, আমার কাছে ভাইয়া অনেকগুলো বিভিন্ন কোচিং, মানে বিভিন্ন কোচিং এর বই দিছি, তারপরে হলো মডেল টেস্ট বই দিছি, আমাদের শীট পাঠাইছি, রাশেদ ভাইয়ার কোশ্চেন ছিল, যত প্রকার কোশ্চেন ছিল। মানে ওকে আমি বলছিলাম যে ওর কিন্তু অনেক কটা কোচিং থেকে সাক্ষাৎকার আসছে, এটা নিয়ে অনেকের ফাটছে, ওটা আমি নিজে ভর্তি করাইছি, আমি নিজে ওদেরকে কল দিয়ে ডিসকাউন্ট দিয়েছি, কারণ আমি নিজে 6টা কোচিং করছি। তোর কি সমস্যা? কোচিং তো আসলে ও কোনো জায়গায় ক্লাস করতো না, ওর কাজ ছিল, আমি জাস্ট বলছিলাম যাবি এক্সাম দিবি চলে আসবে, যাবি এক্সাম দিবি চলে আসবে। একটা কথা হলো, কোনো কোচিং সেন্টার বলতে পারবো না যে আরাফাত হাসান আমার কাছে একদিন ক্লাস করছে, আমি যাইতাম খালি এক্সাম। আমরা কখনোই, আমি নিজেও কোনো কোচিং ওভাবে ক্লাস করি না, কারণ মেডিকেলের পর আলটিমেটলি ইটস অল অ্যাবাউট মি ভার্সেস মি, আমাকে মুখস্থ করতে হবে, দেন আমি জাস্ট কোচিংয়ে যাই যাচাই করবো। তো ওর কাজ ছিল আমাদের মডেল টেস্ট বই বলো যা বলো যত পারে কোশ্চেন দেয়। লাস্ট কয়েকদিন জাস্ট শুধু এক্সামে দিছিস না, টোটাল মনে লাস্ট 20-25 দিন ধরে শুধু এক্সাম দিছিস। প্রতিদিন বেশি করে এক্সাম দেওয়ার ট্রাই করবো। আর একটা জিনিস হলো কি, আমি গাইড পড়তাম না, আমি এক্সাম দিতাম, মেইন বই পড়তাম, এক্সাম দিতাম, মেইন বই পড়তাম। আর শেষের দিকে ভাইয়া হলো ওর যে বইটা ছিল কিউএনএ মডেল টেস্টে, ওটা আমাকে কুরিয়ার করেছে, আমাকে বলেও নাই, মুজে নিয়ে এসে বলছে তোর ভাই পাঠাইছে এক্সামগুলো। তো আমি বলছিলাম কি, আমি কীভাবে করছিলাম, আমি টার্গেট নিয়েছিলাম যে আমি 4 দিনে বইটা শেষ করবো, মানে একদম সব দিয়ে 4 দিন পড়ছি। না ওটা টাইম লাগে 100 করে কোশ্চেন, 100 সেট যারা এক্সাম দিতে ইউজড। আমি একদিনে উদ্ভাসের 1 মাসের এক্সাম দিয়েছিলাম বসে বসে, উন্মেষের মেডিকেলের। তো এক্সাম দেওয়া যায়, সো এক্সামের জন্য এক্সামের বইয়ের কথা বলা হলো। আচ্ছা, এখন আমরা জিনিসটা লং করবো না, যেহেতু শুধু বই নিয়ে কথা হচ্ছে। ইংলিশ জিকের জন্য কোন পরিমাণ বই পড়া হয়েছিল? ইংলিশ জিকের ক্ষেত্রে, ইংলিশ বলতে গেলে কি, বাঙালি আমরা আমাদের অ্যাডমিশনের ইংলিশ আর একাডেমিক ইংলিশ কিন্তু টোটালি ডিফারেন্ট। তো এই ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি পালন করতে হবে কি, দেখো মানে বাজারে এত বড় মোটা বইও পাওয়া যায়, আবার এতটুকু বইও পাওয়া যায়। তোমার যেটা ভালো লাগে বা যেটা একটু ফেমাস সেটা নিয়ে একটা শুরু থেকে শেষ করতে হবে, অথবা ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার পড়তে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত একবার শেষ করবা বা
2বার শেষ করো, ডাজন্ট ম্যাটার, বাট ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার করতে হবে। বাজারের যে কোনো একটা বই নিবা ইংলিশের ক্ষেত্রে, আর ওটা শেষ করবা, নট যে ভাই আমি একটা পড়লাম তারপর দুই পেজ পড়লাম রাখে দিলাম আবার, ওটা শেষ করতে হবে। ডেইলি একটা টার্গেট নিয়ে আমি যেমন না, এখানে একটা স্টোরি শেয়ার করি। ও হলো ইংলিশ আর জিকে একান্তই পড়তো না, ঠিক আছে? তো ওকে তখন মনে হয় তখন কি ফার্স্ট ইয়ার ফাইনাল না, ফার্স্ট ইয়ার ফাইনালের টাইমে ওকে ধরে বসা হলো যে তুই যদি চান্স পেতে চাইস তো বাংলা তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে আটকাবি না, তুই আটকাবি হলো ইংলিশ জিকে। আর এই দুইটা সাবজেক্টে অ্যাকচুয়ালি মেডিকেলের র্যাঙ্কিংটা নির্ধারণ করে দেয়, কারণ যারা মেডিকেলের চান্স পায় ওরা সবাই প্রায় কাছাকাছি মাথা নিয়েই থাকে, বাট ইংলিশ জিকেটাতে যে যত ভালো সে উপরের দিকে একটু চলে যায়, র্যাঙ্কে একটু আগায়, বাকিরা র্যাঙ্কে একটু পিছিয়ে। এই নর্মালি এই ঘটনা যখন অ্যাডমিশনের আগে যখন ভাইয়া দেখতেছে যে আমার ইংলিশ জিকের অবস্থা খুব করুণ, মানে ধরো যে সেকেন্ড ইয়ারে থাকতে তো ভাইয়ার ইংলিশ জিকে হয়ে গেছিল, তখন আমাকে ভাইয়া বললো যে আরাফাত তাহলে আমি বাজার থেকে 2টা বই এনে দিচ্ছি, তুই আমাকে কথা দে যে প্রতিদিন জাস্ট 2 ঘন্টা সময় রাখবি, জাস্ট এটা জাস্ট ইংলিশে অথবা জিকেতে সময় দিবি প্রতিদিন 2 ঘন্টা। অন্যান্য সাবজেক্ট পড় না পড় আর ডাজন্ট ম্যাটার, তুই যদি একদিনও যদি ইংলিশ জিকেও ধরছে সারাদিন পড়লি, বাট ওই 2 ঘন্টা তোকে ইংলিশ জিকে পড়তে হবে। তো আমার হয়েছিল কি যে আমি অ্যাডমিশনের টাইমের আগে থেকে প্রতিদিন রাখছিলাম যে 1 ঘন্টা হোক বা 2 ঘন্টা হোক আমি ইংলিশ জিকে দেখতাম, আর শেষের দিকে যখন অ্যাডমিশনের টাইমটা চলে আসলাম আমি প্রতিদিন টাইমটা ফিক্স রাখছিলাম যে আমি 11টা থেকে 1টা, রাত 11টা থেকে 1টা, এই টাইমটা আমি ইংলিশ আর জিকে দেখবো, বিশেষ করে ইংলিশ। এই ওভারঅল মানে এখানে কিন্তু এক্স্যাক্টলি কোনো বইয়ের নাম মেনশন করা হচ্ছে না কেন, কারণ দেখো ইংলিশ জিকে কোনো মানে স্পেশাল বই লাগবে এমন না। আমরাও সামনে ইংলিশ জিকে বই লঞ্চ করবো, আমাদের কিছু স্পেশালাইজ প্ল্যান আছে, কারণ মেডিকেলের ইংলিশের জন্য ওর এক্সপিরিয়েন্স থেকে দেখছি যে ও আসলে প্রতিবার পড়তেই ভয় পাইতে, কারণ ওকে যে বইগুলা দেওয়া হয়েছিল দিস সাইজ বুকস, হ্যাঁ এত বড় বড় বই, একে তো এত পড়া, তার উপরে এই মোটা একটা বই পড়া তো ঝামেলা। তো আমরা আর কি ওগুলো সামারাইজ করে বই লেখার চেষ্টা করতেছি, বাট বাজারে যে কোনো একটা বই নিয়ে শুরু থেকে পড়াটা সাজেস্টেড। আর একটা সাজেশন দেই ইনসাইটের দ্বারা, ইনসাইটের সাজেশন হলো যে যদি কেউ একান্ত না পড়ে থাকো আগে থেকে, তাহলে লাস্টের দিকে কিছু ক্যাপসুল বের হয়, হাইলাইট বের হয়, ওটা একবারে মারা দিতে পারো। ওটা তখন মানে ওটা ইমার্জেন্সি সিচুয়েশন, যেমন আইসিইউতে কখন দেয় ইমার্জেন্সি সিচুয়েশনে, ঠিক এরকম। হ্যাঁ, এখন তুই কন্টিনিউ কর। তবে একটা জিনিস হলো কি যে তোমার ইংলিশের ক্ষেত্রে না দেখবা রিপিটেড যেগুলো কোয়েশ্চেন, মানে যেগুলো টপিক আছে ভাইয়া, ওগুলা থেকে প্রতিবার 9 থেকে 10টা বা 8টা থেকে 9টা থাকি, এন্ড 5টা ধরো যে একটু এক্সেপশনাল দেয়, ওটা এমনি পারলেও হয়ে যায়। কিন্তু আর 9 থেকে 10টা একদম রিপিটেড, যেমন পার্টস অফ স্পিচ থেকে দেয়, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ, বা এরকম আরো অনেক কিছু টপিক আছে সেগুলা থেকে প্রিপোজিশন এগুলা থেকে দেয়। দেখবা সিনোনিম অ্যান্টোনিম কিন্তু কোনোদিনও মিস যায় না, ওখানে থাকবে দিবে। এগুলা এটা একটা বেসিক প্যাটার্ন, ওই বেসিক প্যাটার্নগুলো ধরে ওই টপিকগুলোর আন্ডারে যদি আমি বিগত বছরের মেডিকেল, বিসিএস, ডি ইউনিট, চাকরির পরীক্ষার কোশ্চেনগুলো সলভ করি, এখন এগুলা কোশ্চেন কোথায় আছে? গাইডগুলোতেই দেওয়া আছে ওই টপিকের আন্ডারে, গাইডগুলো থেকে কোশ্চেন সলভ করলে এটা হয়ে যায়। সো ওভারঅল পডকাস্টটা আমরা লং করবো না, আজকে জাস্ট বই নিয়ে কথা হলো। আরাফাতের সাথে আমরা আরও সামনে বেশ কয়েকবার বসবো এবং ও ইনস্ট্রাক্টর হিসেবেও থাকবে, সো সামনে আরও কথা হবে। আসসালামু আলাইকুম, টাটা।